সাফওয়ানের কথাটা যেন বুকে এসে লাগলো রুমাইশার। অবিন্যস্ত দৃষ্টিতে তাকিয়ে নিজের বা হাতটা বাড়িয়ে সাফওয়ানের ফুলে থাকা ঝাঁকড়া কোকড়ানো চুলগুলোতে হাত বুলিয়ে দিল। মাথায় রুমাইশার নরম হাতের স্পর্শ পেয়ে আবেশে চোখ বুজে দিল সাফওয়ান। রুমাইশা নিজের হাতটা ধীরে ধীরে সাফওয়ানের মুখে এনে মাস্কটা খোলার চেষ্টা করলো, কিন্তু বাধা দিল সাফওয়ান। এখনো গায়ে জ্বর আছে তোর? এমনিতে কাল ভয় পেয়েছিস, এখন দেখলে আবার ভয় পাবি। পাবো না ভয়, জোর গলায় বলল রুমাইশা। তারপর আস্তে আস্তে সাফওয়ানের মাস্কটা খুলে ফেলল। মাস্কটা একপাশে রেখে দিয়ে হাতের তর্জনী দ্বারা সাফওয়ানের কুচকুচে কালো অধৈর্যরা ছুঁয়ে দিয়ে ইশারা করলো ঠোঁট আলগা করার জন্য। সাফওয়ান মাথা নাড়িয়ে না করে দিল, কিন্তু রুমাইশা শুনল না। হ্যাঁ করুন একটু, আপনার দাঁতগুলো চেক করে দেখি, আমাকে আবার কোনোদিন কামড় দিলে কতখানি লাগতে পারে। রুমাইশার চাপাচাপিতে অগত্যা মুখ খুলল সাফওয়ান। রুমাইশা ওর তর্জনী দিয়ে সাফওয়ানের ডান পাশের ক্যানাইন দাঁতটার অগ্রভাগে চাপ দিল। চাপটা ক্রমে ক্রমে বাড়াতেই থাকলো, আর একটু বাড়াতেই হাতটা ধরে ফেলল সাফওয়ান। রুমাইশার হাতটা নিজের মুঠোর মধ্যে নিল। তারপর কিছুক্ষণ রুমাইশার হাতটা নিজের হাতের মধ্যে রেখে ওর দিকে নিষ্পলক তাকিয়ে রইল। এরপর রুমাইশার আরো কিছুটা কাছে সরে এসে চোখের দিকে সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে জড়ানো গলায় বলল, আমি অনেক একা রিমু, আমার কোনো বন্ধু নেই। নিজের সিকিউরিটির জন্য আর অন্যের সিকিউরিটির জন্য কোনো বন্ধু হয়নি আমার কখনো। নিজের মনে করে দুটো কথা বলার মতো কেউ নেই আমার। আমার মা, আমার কলিজার টুকরো মাকেও আমি কখনো কিছু বলতে পারি না, সে কষ্ট পাবে বলে। আমার খুব দরকার কাউকে যে আমার কথাগুলো শুনবে, ধৈর্য ধরে আমার সমস্ত কষ্টগুলোকে এক নিমিষেই মুছে দেবে, এমন কাউকে আমার খুব প্রয়োজন। রুমাইশা অবাক চোখে দেখতে লাগলো সাফওয়ানকে। এই শক্ত খোলসের মানুষটার ভেতরে যে কারো স্বাদ পাওয়ার জন্য এতটা তীব্রতা থাকতে পারে তা সে কল্পনাতেও আনেনি। কিছুক্ষণ চুপ থেকে সাফওয়ান হঠাৎই বলে বসলো, আমার বউ হবি রিমু? সাফওয়ানের বলা কথাটা যেন রুমাইশার মস্তিষ্কে বারবার বাড়ি খেতে লাগলো। বউ বউ হব আমি, তাও আবার সাফওয়ানের? নিজের কানকে যেন বিশ্বাস করতে পারল না রুমাইশা। ঠিক শুনেছে তো? এমন অদ্ভুত প্রস্তাব যে সাফওয়ান দিতে পারে তা ঘুণাক্ষরেও ভাবেনিও। হতবাক হয়ে সাফওয়ানের দিকে চেয়ে রইল রুমাইশা। রুমাইশাকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান বিছানা থেকে নামতে নামতে নির্বিকার কণ্ঠে বলল, দ্বিতীয়ত তোকে আমার চাই। তারপর একটু বিরতি দিয়ে বলল, এখনই উত্তর দেওয়ার প্রয়োজন নেই, সময় নিয়ে ভেবেচিন্তে উত্তর দিস। তবে উত্তর দিতে যত সময় লাগুক, উত্তরটা হ্যাঁ হওয়া চাই। ইটস নট এ রিকোয়েস্ট, ইটস অ্যান অর্ডার। নাও স্লিপ টাইট। এরপর যেভাবে এসেছিল সেভাবেই ঝড়ের গতিতে রুম ত্যাগ করলো সাফওয়ান। রুমাইশাকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ দিল না। রুমাইশা শুধু সাফওয়ানের যাওয়ার পানে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। সকালবেলা ঘুম থেকে উঠে পড়াগুলোতে একবার চোখ বুলিয়ে নিল রুমাইশা। আজকে লাস্ট এক্সাম তার, এইটা শেষ হলেই বেঁচে যায় সেই বছরের মতো। পড়াগুলো দেখে ঝটপট করে সব গুছিয়ে নিল। বেরোনোর আগে আয়েশা ওকে খাইয়ে দিল। একটাই পরীক্ষা, আজকে আবহাওয়াটা তেমন ভালো নয়, মেঘ মেঘ করেছে। দুপুরবেলা হলেও মনে হচ্ছে বিকেলবেলা। 11টার একটু আগেই রুমাইশা এক্সাম দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। শামসুল রুমাইশাকে যশোরগামী সিএনজিতে উঠিয়ে দিলেন। গতকাল রাতে কম ঘুম হওয়ার কারণে চোখ লেগে আসছে এখন ওর। কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগছে প্রচন্ড। 4 ঘন্টার এক্সাম দিতে দিতে ঘুম চলে আসে কিনা সেটা ভাবতে ভাবতেই সারা রাত আসলো রুমাইশা। MM কলেজ রেখে আরো সামনের দিকে মহিলা কলেজ, ইংলিশ টেপ্টের সিট বরাবর ওখানেই পড়ে। এক্সাম শুরু হওয়ার 15 মিনিট আগে এসে পৌঁছালো রুমাইশা। হলে ঢোকার আগে নিজের ফোনটা বান্ধবী সালিমার বাবার কাছে দিয়ে দিল। তিনি মেয়েকে নিয়ে এসেছেন এক্সাম দিতে। আজ সাফওয়ান কলেজে এসেছে। প্রিন্সিপাল মিটিং ডেকেছেন, উপস্থিত না থাকলেই নয়। মিটিং 3টায়। 2:45-এ সাফওয়ান রেডি হয়ে বের হলো। বরাবরের মতোই সুটেড বুটেড হয়ে মুখে মাস্ক আর চোখে গগলস নিয়ে নিজের মার্সিডিজ বেঞ্চটা নিয়ে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। গাড়িটা কলেজের মেইন গেট দিয়ে ঢুকতেই চারিদিকে গুঞ্জন শুরু হলো। এটা নতুন কিছু নয়, কলেজ জয়েন হওয়ার পর থেকে যতবারই কলেজে এসেছে ততবারই এরকম গুঞ্জনে চারপাশ থেকে শোনা যায়।
তার প্রথম কারণ সাফওয়ানের মার্সিডিজ বেঞ্চ, আর দ্বিতীয় কারণ তার এইভাবে চোখ মুখ ঢেকে চলাফেরা। ডিপার্টমেন্ট হেডের সাথে দেখা করার জন্য নিজের ডিপার্টমেন্টে প্রবেশ করলো সাফওয়ান। কলেজে পরীক্ষা চলছে, কিছু কিছু স্টুডেন্ট রয়ে গেছে পরীক্ষার্থী ছাড়াও। সাফওয়ান তার ডিপার্টমেন্টের ক্লাসের রুমের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় চারপাশ কেমন জানি নীরব হয়ে গেল, আর ফিস ফিস গুঞ্জনে চারদিক ভরে উঠল। অনলাইনে ক্লাস নেওয়ার সময় সাফওয়ানের ক্যামেরা অধিকাংশ দিন অফ থাকে, কখনো কখনো ক্যামেরার সামনে আসলেও মাস্ক গগলস পরেই আসেও, তাই তাকে দেখার কৌতূহল মেটাতে পারে না স্টুডেন্টরা। সে কেন নিজের চেহারা পাবলিক করে না এটা নিয়েও প্রচুর পরিমাণ ডিসকাস হয় স্টুডেন্টসদের মাঝে। ডিপার্টমেন্ট হেড আজমল হকের কক্ষে ঢোকার পর সাফওয়ানকে সাদরে গ্রহণ করলেন তিনি। শাফিয়ান আহমেদ যে, আসুন বসুন। আপনাকে তো বিশেষ বিশেষ দিন ছাড়া দেখতে পাওয়া যায় না, তাই আমরা সবাই এই বিশেষ বিশেষ দিনগুলোর জন্যই অপেক্ষা করি। কথাগুলো বলে হাসলেন আজমল হক। সাফওয়ানও ওনার সাথে তাল মিলিয়ে সৌজন্যমূলক হাসি দিল। অন্যান্য টিচাররা উপস্থিত ছিলেন সেখানে। সবার সাথে টুকটাক কথা বলল সাফওয়ান। 3টার মিটিং শুরু হতে হতে প্রায় 4টে বেজে গেল। সাফওয়ান যখন মিটিং শেষ করে বাইরে এলো তখন আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে, সাথে বাতাস বইছে। মেঘগুলো উড়ে উড়ে একদিকে গিয়ে জমা হচ্ছে। আকাশের অবস্থা দেখে সাফওয়ান ফোন দিল রুনিয়াকে। রুনিয়া কল রিসিভ করতেই সাফওয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, মা, রিমোটো এক্সাম চলছে, শেষ হতে 5টা বাজবে। আকাশের অবস্থা তো খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আর চারদিক অন্ধকার হয়ে আসছে। তুমি মামিকে ফোন দিয়ে বলে দেখো আজকের রাতটা রিমুকে আমাদের বাড়িতে রাখা যায় কিনা। এই আবহাওয়াতে বাড়ি যেতে পারবে না একা একা। রুনিয়া আচ্ছা বলে ফোন কেটে দিয়ে আয়েশাকে ফোন দিলেন। সাফওয়ানের বলা কথাগুলো আয়েশাকে বলতেই তিনি বললেন, প্রয়োজন নেই আপা, এই মেঘে বৃষ্টি হবে না, মেঘ সব উড়ে যাচ্ছে, ও বাড়িতেই আসুক। আর একা একা আসা যাওয়াতে সমস্যা কি? এতকাল তো একা একাই আসা যাওয়া করেছে, কখনো তো কোনো সমস্যা হয়নি। আপনি চিন্তা করবেন না, ও ঠিকভাবেই বাসায় পৌঁছাবে। রুনিয়া আরো কয়েকবার অনুরোধ করলেন আয়েশাকে, কিন্তু আয়েশা শুনলেন না। অগত্যা কল কেটে দিয়ে আবারও সাফওয়ানকে ফোন দিলেন রুনিয়া। সবকিছু শুনতেই মেজাজটা গরম হয়ে গেল সাফওয়ানের। আয়েশাকে মাথা মোটা মহিলা বলে গালি দিল। তারপর আয়েশার মতামতকে তোয়াক্কা না করেই নিজের মার্সিডিজ হাঁকিয়ে মহিলা কলেজের দিকে এগোলো। সাফওয়ান যখন সেখানে পৌঁছালো তখন এক্সামসের শেষের ঘন্টা পড়েছে। রুমাইশাকে গাড়িতে তোলার জন্য অপেক্ষা করতে থাকলো ও। মিনিট 10 পার হওয়ার পরেও যখন রুমাইশাকে দেখলো না তখন রুমাইশার ফোনে কল লাগালো। এদিকে রুমাইশা হল থেকে পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগেই বেরিয়ে গেছে। রিক্সা করে চাচড়া গিয়ে আপাদমস্তক বোরখা আবৃত রুমাইশা রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে সিএনজির অপেক্ষায়। সাইলেন্ট করা ফোনটা ব্যাগের ভেতর বেজেই চলেছে। কয়েকবার কল দেওয়ার পরেও যখন রুমাইশা কল ধরলো না তখন সাফওয়ান বুঝলো রুমাইশা আগেই বেরিয়ে গেছে। তখনই গাড়ি ঘুরিয়ে চাচড়ার দিকে এগোলো সাফওয়ান। যেতে যেতেই আরো কয়েকবার ফোন দিল, কিন্তু তুললো না রুমাইশা। নিজের মনে মনে নিজেই জপতে লাগলো সাফওয়ান। বাইরে এখন ঝোড়ো হাওয়া বইছে। আকাশের মেঘগুলো আর উঠছে না, জমতে জমতে কালো মেঘগুলো কাজল কালো হয়ে উঠল। সাফওয়ান চাচড়ার রোডে উঠতেই দূর থেকে দেখলো সিএনজি ছেড়ে দিচ্ছে। বৃষ্টি যে কোনো সময় আসতে পারে ভেবে সিএনজির চালক বেশ চড়েই এগোচ্ছেন। সাফওয়ানও নিজের গাড়ি সিএনজির পেছন পেছন নিয়ে আসতে লাগলো। কিছু দূর আসতেই হঠাৎ করে সাফওয়ানের গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। সেই সুযোগে সিএনজি অনেকখানি এগিয়ে গেল। সাফওয়ানের দৃষ্টির আড়াল হয়ে গেল। এরপর আর কিছুক্ষণের মধ্যেই মেঘ ফেটে ঝমঝম করে বৃষ্টি নামলো ধরণীতে। সিএনজির পেছনের সিটে এক কোনায় গুটি সুটি মেরে বসে আছে রুমাইশা। তার পাশে 2জন মহিলা বসেছে, আর বিপরীত পাশে বসেছে 2জন পুরুষ। বাইরে বৃষ্টির বেগ বেড়েই চলেছে। কিছু দূর আসার পর মহিলা 2জন নেমে গেলেন। তারপর আরো কিছু দূর যাওয়ার পরে সামনের সিটে বসা লোকগুলোও নেমে গেল। গাড়িতে শুধু ওরা 3জন, আর ড্রাইভার ছাড়া কেউ নেই আপাতত। ড্রাইভার যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে যাচ্ছেন, কারণ বৃষ্টির অবস্থা মোটেও ভালো নয়। মেঘ কমছেই না কোনোভাবে। গাড়ি শালাপুরের মাঠের ভেতরের রাস্তায় এসে দাঁড়িয়ে গেল। হঠাৎ গাড়ি দাঁড়িয়ে না যাওয়াতে ভরকে গেল রুমাইশা। ড্রাইভারকে জিজ্ঞেস করতেই ড্রাইভার বললেন, বৃষ্টির কারণে সামনে কিছু দেখা যাচ্ছে না আপা, মাঠের ভেতরে এসেছি বলে বৃষ্টির বেগ আরও বেশি মনে হচ্ছে। এই অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে যাবে। বৃষ্টির বেগ একটু কমলে গাড়ি ছেড়ে দেব।
চারিদিক অন্ধকার হয়ে এসেছে। মাগরিবের আজান দিয়ে দেবে আর আধ ঘন্টার মধ্যেই। রুমাইশার ভয় করতে লাগলো ভীষণ। বিপরীত পাশের বসা লোক দুটো কেমন করে যেন তাকাচ্ছে তার দিকে। নিজের সিটে আরো একটু জড়সড় হয়ে বসলো রুমাইশা। নিজের ভেতরের ভয়টাকে ওদেরকে বুঝতে দিল না। কিছুক্ষণ পর সামনের দুই ব্যক্তির মধ্যে একজন এসে বসলো রুমাইশার পাশে। চমকে তাকালো রুমাইশা। একি মনে মনে ভাবলো ও। প্রথমে একটু দূরত্ব নিয়ে বসলেও আস্তে আস্তে রুমাইশার কাছে সরে আসতে লাগলো লোকটা। রুমাইশার গলা শুকিয়ে আসলো। একবার ভাবলো সামনের সিটে গিয়ে বসবে। দোনোমনো করতে করতে পাশের লোকটা আরো একটু সরে এসে রুমাইশার গা ঘেঁষে বসলো। এবার আর রুমাইশা দেরি করলো না, নিজের সিট থেকে উঠে দাঁড়ালো এবং সামনের সিটে বসার জন্য এগোতে লাগলো। কিন্তু গাড়ি থেকে নামতে যাওয়ার সময়ই রুমাইশার হাত ধরে ফেললো লোকটি। একি আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন বলছি। উঁচু গলায় বলল রুমাইশা, কিন্তু লোকটা হাত ছাড়লো না। বিশ্রী রকমের একটা হাসি দিয়ে বলল, এত বৃষ্টির মাঝে গাড়ির বাইরে গেলে তো ভিজে যাবে জান, আর ঠান্ডা লেগে যাবে তোমার। এখানেই বসো, তোমাকে গরম করে দিব। লোকটার কথা শুনে গা ঘিন ঘিন করে উঠল রুমাইশার। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল ও, কিন্তু তাতে পার পেল না। হঠাৎ করে রুমাইশাকে চাপটে ধরল লোকটা, আর তার সাথে দ্বিতীয় লোকটাও যোগ দিল। ঘটনার আকস্মিকতায় প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেল রুমাইশা। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিল। লোক দুটোর নোংরা হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য যেভাবে পারলো হাত পা চালাতে লাগলো, কিন্তু তাদের সাথে পেরে উঠল না। ড্রাইভার নেমে এলো পেছনে কি হচ্ছে দেখার জন্য। এমন অবস্থা দেখে ড্রাইভার বাধা দিতে গেলেই দ্বিতীয় লোকটা এসে ড্রাইভারের নাক বরাবর একটা ঘুষি মেরে দিল। ঘুষির তোড়ে হ্যাংলা পাতলা ড্রাইভারটি পেছনে পড়ে গেল। তারপর রুমাইশার চিন্তা না করেই নিজের প্রাণ বাঁচানোর দায়ে ছুটে পালালো। সমানে চিৎকার করে কান্না করে যাচ্ছে রুমাইশা, আর নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ফাঁকা মাঠের ভেতরে এই ঝুম বৃষ্টির মাঝে অসহায় রুমাইশার সেই চিৎকার কারো কান পর্যন্ত পৌঁছালো না। প্রথম লোকটা ইতিমধ্যেই রুমাইশার হিজাব খুলে ফেলেছে। বোরখার ভেতর দিয়ে কোমরের কাছে সালোয়ারের মুখে হাত বাড়াতে যাবে, ঠিক সেই মুহূর্তে বুলেটের গতিতে একটা মার্সিডিজ বেঞ্জ এসে প্রচন্ড বেগে ধাক্কা দিল সিএনজির পেছনে। সিএনজির ভেতরে হুমড়ি খেয়ে সামনে পড়লো প্রথম লোকটা। দ্বিতীয় লোকটা সিএনজির ভেতর পেছন দিকেই দাঁড়িয়েছিল। গাড়ির ধাক্কার প্রায় 1/3 এসে লাগলো সেই লোকটির গায়ে। গুরুতর জখম হলো দ্বিতীয় লোকটা। প্রথম লোকটার থেকে ছাড়া পেতেই হিজাবটা এক হাতে আর ব্যাগটা এক হাতে নিয়ে কাঁদতে কাঁদতে গাড়ির ভেতর থেকে দৌড়ে নামলো রুমাইশা। নেমেই দেখলো সাফওয়ান ওর বিশাল আকার শরীর নিয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। সাফওয়ানকে দেখেই যেন প্রাণ ফিরে পেল রুমাইশা। হাউমাউ করে জড়িয়ে ধরলো সাফওয়ানকে, কিন্তু সাফওয়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও চোয়াল শক্ত করে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে থাকা লোক দুটোর দিকে। রুমাইশার দিকে তাকিয়ে ওর মুখটা নিচের দিকে তুললো সাফওয়ান। হাঁপাচ্ছে মেয়েটা, হিচকি উঠে গেছে ওর, চোখ দুটো লাল হয়ে গেছে। ঝুম বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে ওকে। গাড়ির ড্রাইভিং সিটের পাশে সিটের দরজা খুলে রুমাইশাকে বসিয়ে দিল সাফওয়ান। তারপর শক্ত গলায় বলল, আমি আসছি। ভেজা বোরখা খুলে ফেল, নইলে আবার জ্বর আসবে। আর যাই হয়ে যাক না কেন, বাইরে তাকাবি না, বুঝেছিস? রুমাইশা কাঁদতে কাঁদতে ওপর নিচে মাথা নাড়ালো। সাফওয়ান খুলে ফেললো নিজের মুখের মাস্ক আর গগলস। তারপর গেল নিজের গাড়ির পেছনের দিকে। লোক দুটো ততক্ষণে সামনে ছুটেছে। সাফওয়ান তার জল জলে চোখ দুটো দিয়ে তাকিয়ে দেখলো সেই দিকে। এই মুহূর্তে ওর মুখে একদমই অন্যরকম হাসি ফুটে উঠল। সেই হাসি আগে কখনোই কেউই দেখেনি। 15 মিনিট মতো পরে ফিরে আসলো সাফওয়ান। পুরোপুরি ভিজে গেছে ছেলেটা, চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে ওর। মাগরিবের আজান দিল এমন সময়। সাফওয়ান এসে বসলো ড্রাইভিং সিটে। রুমাইশা কাঁদছে এখনো। শামসুল ফোন দিলেন এমন সময়, জিজ্ঞেস করলেন রুমাইশা কোথায় আছে এখন। কিন্তু রুমাইশা এদিকে কিছুই বুঝতে দিল না। কান্না থামিয়ে গলা স্বাভাবিক করে বলল, শামসুল আচ্ছা বলে ফোন রেখে দিল। শামসুলের সাথে কথা শেষ হতেই আবারও শব্দ করে কেঁদে উঠল রুমাইশা। পাশে বসা সাফওয়ান নিজের গায়ের ব্লু কোটটা খুলে পাশে রেখে দিল। তারপর শার্টটাও খুলে ফেললো, ভিজে জপজপে হয়ে গেছে সেগুলো। এরপর পাশের সিট থেকে রুমাইশাকে 2 হাত দিয়ে উঠিয়ে এনে বসালো নিজের কোলের ওপর। রুমাইশার মাথাটা নিজের উদাম বুকে ঠেকালো সাফওয়ান। তারপর রুমাইশার মাথাটা ধরে চুলের উপর দিয়েই চুমু খেলো ওর মাথায়। বিধ্বস্ত রুমাইশা এই সর্বোচ্চ নিরাপদ জায়গায় এই সামান্য আদরটুকু পেয়ে উচ্চস্বরে কেঁদে উঠল। কাঁদতেই থাকলো।
গাড়ি ছেড়ে দিল সাফওয়ান। এখনো চোয়াল দুটো শক্ত হয়ে আছে ওর। কিছু দূর গিয়েই দাঁতের দাঁত চেপে অস্ফুট স্বরে সেই অজ্ঞাত লোক দুটির উদ্দেশ্যে বলে উঠল। রুমাইশা সাফওয়ানের বুকটাকে সম্বল করে উচ্চস্বরে কাঁদছে। রুমাইশার কান্না থামালো না সাফওয়ান, কাঁদতে দিল ওকে। বাকি রাস্তাটুকু রুমাইশার মাথায় হাত বুলিয়ে দিল সাফওয়ান। বাড়ির কাছাকাছি আস্তে আস্তে কান্না থেমে গেল রুমাইশার, তবে হিচকি উঠছে এখনো থেকে থেকে। বৃষ্টির বেগ এখন কমে গেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে বাইরে। এই পর্যায়ে রুমাইশার চিবুক ধরে ওর মুখটাকে উপরের দিকে উঠালো সাফওয়ান। গভীর দৃষ্টিতে রুমাইশার চোখের ভেতরে কালিক্ষণ কি যেন খুঁজলো, তারপর মৃদু গলায় বলল, আমি সব কিছুতে ছাড় দিতে পারবো, কিন্তু তোর ব্যাপারে কোনো ছাড় দিব না কাউকে, কখনোই না। এরপর রুমাইশার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। রুমাইশা কোনো প্রতিক্রিয়া জানালো না। কিছুক্ষণ আগের হওয়া ঘটনায় যেন পাথরের মতো হয়ে গেছে ও। কিছু সময়ের ভেতরেই রুমাইশাদের বাড়ির মোড়ে এলো সাফওয়ান। শামসুল দাঁড়িয়ে আছেন রুমাইশাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রুমাইশা যে সাফওয়ানের সাথে আসবে সেটা তিনি কল্পনাতেও আনেননি। গাড়ির দরজা খুলে নেমে গেল রুমাইশা। সাফওয়ান রুমাইশাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েই গাড়ি ঘুরিয়ে আবারও উল্টো দিকে গেল। শামসুলের সাথে কোনো রকম কোনো কথা বলল না। শামসুল রুমাইশাকে নিয়ে বাড়ির ভেতরে এগোলো। সাফওয়ানের সাথে আসার বিষয়টা নিয়ে রুমাইশাকে কোনো প্রশ্ন করলো না। রুমাইশাদের বাড়ির পাশ দিয়ে 20-25 হাত দূরত্ব রেখে মেইন রোড চলে গেছে। ভেজা জামা কাপড়গুলো হাতে নিয়ে শামসুলের সাথে রাস্তা থেকে নেমে বাড়িতে ঢুকলো রুমাইশা। আয়েশা ওদের অপেক্ষাতেই ছিলেন। রুমাইশাকে এইভাবে খোলামেলা অবস্থায় আসতে দেখে তিনি কিছুটা অবাক হয়ে বললেন, কিরে, তোর বোরখা হাতে কেন? রাস্তা দিয়ে কি এইভাবে এসেছিস? রুমাইশা কিছু বলার আগেই শামসুল বললেন, সাফওয়ান এসে গিয়েছে, ওকে গাড়িতে করে। আয়েশা কিছু বললেন না, কিন্তু তার চাহনি দেখে বোঝা গেল বিষয়টা তিনি মোটেও পছন্দ করেননি। রুমাইশার মায়ের চাহনি উপেক্ষা করেই ভেতরে চলে গেল। তার এখন এইসব বিষয় খেয়াল করার মতো মানসিক অবস্থা নেই। রুমে গিয়ে ফোনটা বের করতেই চোখে পড়ল সাফওয়ানের 13টা মিসড কল। দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। ফোনটাকে সাইলেন্ট মোড থেকে নর্মাল মোড করলো। তারপর ভেজা জামা কাপড়গুলো আলনায় মেলে দিয়ে আয়েশার রুমে এলেন। এমন সময়, কেমন হয়েছে তোর পরীক্ষা? বিছানায় বসতে বসতে বললেন তিনি। ভালো হয়েছে মা, কমন এসেছে সব। নিজের কাজ চালিয়ে যেতে যেতে বলল রুমাইশা। আয়েশা কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলেন, ওর গাড়িতে তুই কোন জায়গা থেকে উঠেছিস? রুমাইশা বিরক্তি নিয়ে বলল, চাচু থেকে উঠেছি মা। আর তুমি কি এখন আমাকে জেরা করতে এসেছো? আমি ক্লান্ত অনেক, আমি খেয়ে ঘুমিয়ে যাবো এক্ষুনি। এসব নিয়ে কথা বলার এখন আমার কোনো ইচ্ছা নেই, আমার ঘুম আসছে। আয়েশা ছুটে গেলেন। তুই কি আমাকে মেজাজ দেখাচ্ছিস? রুমাইশা মুখ দিয়ে চজাতীয় শব্দ করলো, তারপর মৃদু গলায় বলল, মেজাজ দেখাচ্ছি না মা, তোমার তো বোঝা উচিত। আমি সেই সকালে খেয়েছি, রাতে অনেক রাত পর্যন্ত পড়েছি, 4 ঘন্টা বসে এক্সাম দিয়েছি, আর তার ওপর এই 25-30 কিলো জার্নি করেছি। আমার তো কষ্ট হচ্ছে, তাই না বলো? আয়েশা ফুস করে নিঃশ্বাস ছাড়লেন। তারপর বিছানা থেকে উঠে যেতে যেতে বললেন, ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি, খেয়ে ঘুমা। এক্সাম তো শেষ, কাল থেকে আর কোনো চিন্তা নেই। রুমাইশা প্রতিউত্তরে কিছু বলল না, মাথা নাড়ালো শুধু। আয়েশা চলে গেলে বিছানায় এসে বসলো। চোখ দুটো বন্ধ করতেই সিএনজির ভেতরের সেই ভয়ানক দৃশ্যগুলো চোখে ভেসে উঠল। 2 হাত দিয়ে মাথার চুলগুলো আঁকড়ে ধরল রুমাইশা। চোখে আবারও পানি আসছে। ফুলে ফুলে নিঃশব্দে কাঁদতে লাগলো ও। এমন সময় ওর ফোনের টুং করে শব্দ হলো, কিন্তু তখন ওর ফোনের দিকে তাকানোর মতো ইচ্ছে শক্তি নেই। মাথা থেকে হাত সরিয়ে চোখ দুটো মুছল রুমাইশা। নাক টানছে থেকে থেকে মেয়েটা। এমন সময় ফোনে আবারও শব্দ হলো, কিন্তু দেখলো না ও। নিজেকে স্বাভাবিক করে বিছানা থেকে উঠে দাঁড়ালো ডাইনিংয়ে যাওয়ার জন্য। এবার ফোনটা হাতে নিল রুমাইশা। ফোন অন করতেই ভেসে উঠল সাফওয়ানের নাম আর মেসেজ। আমাকে ক্ষমা করে দিও, আমি সময় মতো পৌঁছাতে পারিনি। আর ওই লোক দুইটা ওদের নোংরা হাত দিয়ে তোমাকে ছোঁয়ার সুযোগ পেয়েছে। তবে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে কেউ আর কখনো তোমার দিকে চোখ তুলে তাকানোরও সুযোগ পাবে না। তাকানো মাত্রই তাদের চোখ আমি উপড়ে ফেলবো। কান্না বন্ধ করো এইবার। সাফওয়ানের হঠাৎ তুই থেকে তুমি সম্বোধনে চমকালো রুমাইশা। বুকের ভেতর রক্ত যেন ছলকে উঠল। মৃদু হাসি ফুটে উঠল ওর মুখে। লাশ করলো বুঝি? কিন্তু তখনই ওর চোখ গেল লাস্ট সেন্টেন্সে।
কান্না বন্ধ করব। ও কি করে জানলো আমি কাঁদছিলাম? ভাবনায় পড়ে গেল রুমাইশা। চোখে মুখে ওর চিন্তার ছাপ ফুটে উঠল। তখনই ফোনে আবারও টুং করে শব্দ হলো। সাফওয়ানের মেসেজ এসেছে আবারও। ছোট্ট মাথাটায় অত চাপ দিও না, আমি বাইরেই দাঁড়িয়ে আছি রাস্তায়, তোমাকে দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্ট। আর ব্লাশ করার মতো কিছু বলিনি আমি, সামান্য তুমি শুনে ব্লাশ করছো। তাহলে তো ফিউচারে যা করব তাতে খয়েরি রঙা স্ট্রবেরি হয়ে যাবে। মেসেজটি পড়ে রুমাইশার কান মাথা গরম হতে শুরু করলো। লজ্জায় চোয়াল দুটো শক্ত হয়ে গেল যেন। রুমাইশা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জানালা দিয়ে উকিঝুঁকি মারলো সাফওয়ান আসলে কোথায় আছে সেটা দেখার জন্য। এমন সময় সাফওয়ান আবারও মেসেজ দিল। রুমের আলোটা নিভিয়ে উকি মার গাথি, সায়েন্স বুঝিস না নাকি? এইবারের মেসেজটা দেখে মেজাজ গরম হয়ে গেল রুমাইশার। আমাকে গাধি ডাকলো। জানালার দিকে ভ্রু কুচকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বিড়বিড় করলো। তুই গাধা শালা। এমন সময় আবারও মেসেজ এলো। কুল ডাউন, মেনে নিচ্ছি আমি গাথা। রুমাইশা মেসেজটি পড়ে কটমট করে শুধু তাকালো ফোনের দিকে, কিন্তু কিছু বলল না। বিছানার মাথার কাছে থাকা লাইটের সুইচটা টিপে বন্ধ করে দিল। তারপর জানালার কাছে এলো আবারও। রাস্তাটা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। লম্বা চওড়া কেউ একজন দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। অন্ধকারে বোঝা যাচ্ছে না তেমন। রুমাইশাকে জানালার কাছে দেখেই নিজের চোখের গগলসটা খুলে ফেললো সাফওয়ান। অন্ধকারে জল করে উঠল ধূসর সবুজ রঙা চোখ দুটো। দূর থেকে এবার স্পষ্ট থেকে স্পষ্টতর হলো সাফওয়ানের অবয়বটা। মুখে মাস্ক নেই, শরীরের উপরের অংশ অনাবৃত। প্যান্টের পকেটে হাত দিয়ে গাড়ির জানালার পেছন থেকে দাঁড়িয়ে আছে। চোখ দুটো রুমাইশার চোখে। এই আবছা আলোতে কালো কুচকুচে ঠোঁট দুটো যেন সাফওয়ানের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রুমাইশা তাকিয়ে আছে অপলক। মুখটা আস্তে আস্তে হা হয়ে যাচ্ছে ওর। জলে চোখের ওই শ্যামরঙা পুরুষটির মারাত্মক ঝলকে চোখ ঝলসে যাওয়ার উপক্রম। এতক্ষণ রুমাইশাকে মনমরা চেহারা দেখে যে ক্ষতটা বুকের ভেতরে হয়েছিল সাফওয়ানের, সেটা রুমাইশার এই মুগ্ধ চাহনি দেখে নিমেষেই উপশম হলো। নিঃশব্দে হাসলো। পকেটের ভেতর থেকে ফোনটা বের করে কল করলো রুমাইশাকে। রিংটোনের শব্দে সম্বিত ফিরে পেল রুমাইশা। সাফওয়ানের দিকে এইভাবে তাকিয়েছিল ভেবেই লজ্জায় পড়ে গেল। বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে কানে ধরতেই সাফওয়ান মোহনীয় গলায় বলে উঠল, এভাবে তাকালে কিন্তু রাস্তায় থাকতে চাইবো না, ভেতরে আসতে চাইবো অনেক। রুমাইশা লজ্জায় যেন মাটিতে মিশে গেল। জলে চোখ দুটোর দিকে শেষবারের মতো তাকিয়ে দ্রুত পর্দাটা টেনে দিল জানালার। তারপর কানে ফোন ধরা অবস্থাতেই বিছানায় গিয়ে বসলো। কথা বলল না কোনো। সাফওয়ান আবারও আগের মতো করেই বলল, এই চাহনি, এই হাসি, এই লাল লাল গালের মানে আমি কি ধরে নেব? আমার প্রস্তাবের উত্তর হ্যাঁ। রুমাইশা কি বলবে ভেবে পেল না। কিছু বলতে নেবে তখনই আয়েশা চলে এলেন রুমে। তড়িঘড়ি করে ফোন কেটে দিল রুমাইশা। রুমি, ঘুমাই গেছিস নাকি? আয়েশা জিজ্ঞেস করলেন। না 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 মা, ঘুমাইনি, জেগে আছি। খাবার দিস? হ্যাঁ দিয়েছি, খেতে আয় তাড়াতাড়ি, নইলে ঠান্ডা হয়ে যাবে সব। বলে আয়েশা চলে গেলেন রুম থেকে। আয়েশা চলে গেলে রুমাইশা ফোন দিল সাফওয়ানকে। মা আসছিল, আপনি এখন বাড়িতে যান। এই রকম আবহাওয়ায় খালি গায়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। মৃদু হাসলো সাফওয়ান। রুমাইশা ওকে নিয়ে চিন্তা করছে ভেবে ভালো লাগলো ওর অনেক। মা ছাড়া কেউ এরকম ভাবে চিন্তা করেনি ওর জন্য কখনো। অন্য কেউ মায়ের মতো করেই চিন্তা করছে দেখে ভালো লাগায় ছিয়ে গেল ওর বুকটা। রুমাইশাকে বলল, কাল সাফিনকে বলবো এখানে আসতে, একদিন এসে তোকে সঙ্গ দিলে ভালো লাগবে তোর। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে যান এখন, কেউ দেখে ফেললে সমস্যা হবে। সাফওয়ান বলে ফোনটা রেখে দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো। তারপর জানালার দিকে আর একবার তাকালো রুমাইশাকে দেখার আশায়, কিন্তু পর্দার কারণে দেখা গেল না ওকে। সাথে সাথেই আবারও কল দিল রুমাইশাকে। রুমাইশা ফোনের কাছেই ছিল। রিসিভ করতেই সাফওয়ান বলে উঠল, পর্দা তোল জানালার, তোকে আর একবার দেখবো। রুমাইশা ফোনটা কানে ধরেই জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পর্দাটা উঁচু করলো। গাড়ির ভেতরে বসা সাফওয়ানের জলে চোখ এদিকেই তাকিয়ে আছে। দুজনের চোখের দিকে তাকিয়ে রইল অপলকে কিছুক্ষণ। জানালা দিয়ে দে এবার, রাতের বেলা যেন আর কখনো জানালা খোলা না দেখি। বড় হয়েছিস, এখন সব সময় সতর্ক হয়ে থাকবি। আমি সব সময় থাকবো না তোকে সিকিউরিটি দেওয়ার জন্য।
ঠিক আছে, সতর্ক থাকবো। বলল রুমাইশা। সাফওয়ান আর কিছুই না বলে ফোন রেখে দিল। বড় করে একটা নিঃশ্বাস ছাড়লো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলল নিজের গন্তব্যের দিকে। রুমাইশা খাওয়া দাওয়া করে সকাল সকাল শুয়ে পড়ল। ঘুমে ওর চোখ দুটো পুড়ছে আজ। বিছানায় পিঠ ঠেকানোর 10-15 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে কোনো রকমে উঠে ঠুলে ঠুলে নামাজটা পড়ে আবারও ঘুমালো রুমাইশা। ঘুম যেন চোখ থেকে সরছেই না। এক্সামের এই কয়েকদিন ভালোভাবে ঘুমাতে পারেনি বলে আয়েশাও ঘুমাতে দিল ওকে। না হলে অন্যদিন নামাজের পর আর ঘুমাতে দেন না তিনি। আর ও খানিক ঘুমিয়ে নিয়ে 8টার দিকে ঘুম থেকে উঠে পড়ল রুমাইশা। উঠে চোখ ডলতে ডলতে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে ডাইনিংয়ে চলে এসে বসলো। পাশের সোফায় টিভিতে নিউজ দেখছেন শামসুল। রুমাইশা একটা প্লেট টেনে নিয়ে টিভির দিকে তাকাতে তাকাতে প্লেটে ভাত নিচ্ছিল। তখনই টিভির নিউজে চোখ আটকে গেল ওর। সংবাদ পাঠিকা বলছেন, যশোরের সারপোলের মাঠের মধ্যে নৃশংসভাবে খুন করা হয়েছে 2 জন মধ্যবয়সী ব্যক্তিকে। কে বা কারা এই খুন করেছেন তা এখনো জানা যায়নি। ভিকটিমদের চোখ উপড়ে ফেলা হয়েছে, জিহ্বা আর 2টো হাত টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। 2টো পা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়েছে। মুখের ভেতর মাটির কাদা মাটি ফুঁড়ে দিয়ে গেছে খুনি। মৃতদেরকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, তবে খুনির কোনো চিহ্ন পাওয়া যায়নি সেখানে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিউজ শুনে রুমাইশার যেন খেতে ভুলে গেল। সংবাদ পাঠিকা লোক দুটোর স্থির চিত্র দেখালেন টিভিতে। রুমাইশার হাত পা ঠান্ডা হয়ে গেল। সাফওয়ান, রুমাইশার গলা শুকিয়ে গেল একেবারে। সাফওয়ানই কাল খুন করেছে ওদের। এই জন্যই কি বলেছিল যে ও আমার ব্যাপারে কাউকে ছাড় দেবে না? এটা কি করলেন আপনি, কি করলেন? এখন যদি ধরা পড়ে যান, পুলিশ যদি কোনোভাবে জেনে যায়, তাহলে কি হবে? জেলে নিয়ে যাবে আপনাকে। কিন্তু তার আগে তো আপনার চেহারা দেখবে ওরা। আপনার মুখ খুললে তো সবই জেনে যাবে আপনি কি। তখন কি হবে? মেরে ফেলবে তো ওরা আপনাকে। মনের ভেতরে যুদ্ধ শুরু হলো রুমাইশার। ওর মাথায় কোনো কাজ করছে না, সবকিছু এলোমেলো লাগছে। কি হবে এখন? আয়েশা রান্নাঘর থেকে এসে দেখলেন রুমাইশা ভাত না খেয়ে মেঝের দিকে তাকিয়ে আছে এক পলকে। তরকারিও নেয়নি এখনো। আয়েশা রুমাইশার পাশে এসে দাঁড়িয়ে বললেন, কি ভাবছিস এত? দ্রুত খেয়ে নি, সাফিন আসবে একটু পরে। তোর ফুপ্পি ফোন দিয়ে জানালো আজকে থাকবে। তাড়াতাড়ি খেয়ে গেস্ট রুমটা গোছা সুন্দরভাবে। আয়েশার কথায় রুমাইশা নিজের ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। টেনশনে ওর মাথা কাজ করছে না, গা হাত পা ঘেমে গেছে। দ্রুত খেয়ে নিয়ে রুমে গিয়ে ফোনটা হাতে নিল। অসহায় হয়ে মন আর মস্তিষ্কের সাথে খানিকক্ষণ যুদ্ধ করে ফোনে সাফওয়ানের কন্ট্যাক্ট নাম্বারটা মেলালো। তারপর কিছুক্ষণ দোনোমনো করে মেসেজ করলো সাফওয়ানকে। আপনি এটা কি করছেন? কি হবে এবার? আপনার কিছু হলে আমি কি করব? মেসেজটি সেন্ড করে কিছুক্ষণ অপেক্ষা করলো রুমাইশা, কিন্তু ওই পাশ থেকে কোনো উত্তর না পেয়ে গেস্ট রুমে চলে গেল রুমাইশা ঘরটা গোছাতে। কাউকে বুঝতে দিল না ও নিজের মনের চলা ঝড়ের কথা। রুমটা গোছাতে গোছাতেই আয়েশা ডাকলেন রান্নাঘর থেকে। সাফিনের জন্য নাস্তা বানাতে হবে। কতদিন পর আসছে ছেলেটা। কাজের চক্করে পড়ে রুমাইশা ফোনটা চেক করার সময় পেল না, কিন্তু কাজ করতে গিয়ে ভুল করতে লাগলো শুধু। মনটা ওর এদিকে নেই, মাথায় অনেক অনেক চিন্তা কিলবিল করছে। কোনো কাজ ঠিকমতো হচ্ছে না। সাফওয়ান মেসেজ দিয়েছে কিনা দেখার জন্য মনটা আকুল হয়ে পড়েছে ওর। এইভাবে কিচ্ছু হয়নি ভাব নিয়ে থাকাটা ওর পক্ষে একদমই সম্ভব হচ্ছে না। আয়েশা খানম না পেরে ধমক দিলেন। কি হচ্ছে রুমি? মায়ের ধমকে রুমাইশা থতমত খেয়ে গেল। দ্রুত হাতে হলুদের কৌটোটা সরিয়ে রেখে চিনির কৌটোটা এগিয়ে দিল মায়ের দিকে। নাস্তা বানাতে বানাতেই সাফিন এসে পৌঁছালো। বাইক নিয়ে এসেছে ও। কারো বাইকের শব্দ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে দেখতে গেল রুমাইশা কে এসেছে। সাফিন রুমাইশাকে দেখে দারুণ একটা হাসি দিয়ে বাইক থেকে নামলো। ফুপ্পার বাইক তো এমন না। এই বাইক সাফিন কই পেল? কিরে, তুই কার বাইক চুরি করে আনছিস? চোখ টেনে এক ভ্রু উঁচু করে বলল রুমাইশা। এটা আমার বাইক, ভাই আমাকে কিনে দিয়েছে ভাবিকে নিয়ে সেফলি ঘুরে বেড়ানোর জন্য, কারণ ভাবির নাকি মন খারাপ। শেষের কথাটা ভাব নিয়ে টেনে টেনে বলল সাফিন। রুমাইশা বুঝলো না কিছু। মানে কি? কার ভাবি? কিসের ভাবি? সাফিন রুমাইশার দিকে সরে এসে ফিসফিস করে বলল, আমার ওডুই ভাবি, ভাই আমাকে সব বলে দিয়েছে। তলে তলে এত কিছু করো,
আর আমি একমাত্র দেবর, আমাকে কিছুই জানাও না? রুমাইশা কিছু বলতে নেবে তার আগেই আয়েশা এসে ডাক দিলেন। কি হচ্ছে রুমি? ছেলেটা এসেছে, ওরে ভিতরে নিয়ে এসে না বসিয়ে বাইরে দাঁড়িয়ে গল্প করছিস কেন? এই তো মা, আসছি।